এখানে শুধু আওয়ামী লীগ সরকার দেশ শাসন করেনি। গত ১৫ বছর ৭ মাস যারা দেশে প্রশাসনে ওতপ্রোতভাবে জড়িত ছিল, সেখানে বিদেশি শক্তিরা ইনভলভ ছিল। তারা যে কিভাবে অপশাসন করেছে, তাদের ক্ষমতার অপব্যবহার করেছে। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে মানে কোনো বিচারই ছিল না। বিচার বিভাগকেও তারা দলীয়করণ করে ফেলেছিল। পুলিশকে দলীয়করণ করে ফেলেছিল। মানুষের কোনো আশ্রয় ছিল না। কেউ যদি ভিকটিম হতো তার যে একটা জায়গায় গিয়ে বিচার দিবে সেই আশ্রয়টা একেবারেই ছিল না। বিশেষ করে বিএনপি একটা সবথেকে সবচেয়ে দল। আজকে তো আওয়ামী লীগ তো নিজেরা আত্মহত্যা করেছে, তাই না? আওয়ামী লীগ তো আর তার দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো অধিকার নাই। যদিও অফিসিয়ালি এখনো ১৪০০ কত যেন বলেছে। তো এতগুলো হত্যার পরে একটা রাজনৈতিক দলের রাজনীতি করবার অধিকার আমি তো দেখি না। প্রশ্নই উঠে না। মানুষের উপরে মানুষকে যারা প্রতিপক্ষ তৈরি করে, মানুষের বিপক্ষে যারা দাঁড়ায়, সেই রাজনৈতিক দল মানুষের জন্য রাজনীতি করবে কি করে দেশে? পরিস্থিতি তো এমনই হবার কথা ছিল। তো নিয়ন্ত্রণটা যেখানে আছে, যারা ক্ষমতাসীন তাদের কাছে নিয়ন্ত্রণটা থাকবার কথা ছিল। কিন্তু পরিস্থিতি এমন হয়েছে যে বিপ্লবের পরে পুলিশ বাহিনী, দেখেন পুলিশের কি অবস্থা। ১ লক্ষের উপরে পুলিশ ফিরে আসেনি, পালিয়ে গেছে। কারণ পুলিশও একটা পার্টি ছিল। পুলিশ একটা পার্টি ছিল। এই স্বৈরাচারী সরকার যে চলে গেছে, তাদের একটা দল ছিল পুলিশ। পুলিশকে তারা ব্যবহার করেছে বিভিন্ন তাদের কর্মকাণ্ডে। রাষ্ট্রবিরোধী জনগণ বিরোধী কর্মকাণ্ডে তারা পুলিশকে মানে ব্যবহার আওয়ামী করে। লীগের একটা অঙ্গ সংগঠনের মতো ছিল। হ্যাঁ, জি, এটা আমরা তো বলবো। এটা বলার অপেক্ষাও রাখে না। আমরা সবাই এটাকে উইটনেস করেছি, দেখেছি আমরা সাক্ষী। তো সেজন্য পুলিশ নাই। এখন হয়েছে কি আওয়ামী লীগ নাই। কিন্তু আওয়ামী লীগের নামে অনেকে ক্যাশ করতে চেষ্টা করছে। কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা ছিল তাদের হাতে প্রচুর অঙ্কের টাকা আছে, আমরা সবাই জানি। যেখানেই যাওয়া হচ্ছে তাদের বাড়ি সার্চ করলে দেখা যাচ্ছে বস্তায় বস্তায় টাকা পাওয়া যাচ্ছে, তাই না? আমরা পত্র পত্রিকায় দেখছি সেটা। এই যে টাকা পয়সার তো একটা স্ট্রেংথ আছে। তারপরে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল গুলা যেটা আছে বিভিন্ন টায়ারে, সেখানে তো তাদের লোক তারা ইমপ্ল্যান্ট করেছে। মানে নিজস্ব লোক ছাড়া এমন একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নাই যেখানে তারা তাদের নিজস্ব লোক ঢুকায়। তো এবং করা হতো চাকরি দেওয়ার আগে পুরোপুরি ফ্যামিলি লাইনটা, বংশটাকে দেখা হতো যে কেউ তাদের বংশে অন্য কোনো দল করেছে কিনা, সেইভাবে গুরুত্বপূর্ণ পদে তাদের অধিষ্ঠ করা হতো। তো এইসব বিভিন্ন কারণগুলো আছে, মানে ইন দ্য ব্যাকগ্রাউন্ড, যে কারণগুলোর কারণে আজকে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এটা হবার কথাও ছিল। এবং এই যে সরকার এসছে, আসার পরে যে নানান রকমের সংকটের ভিতর দিয়ে যাচ্ছে, এত সহজ ছিল না। কারণ আমি আরেকটা জিনিস এখানে পয়েন্ট আউট করতে চাই যে এখানে শুধু আওয়ামী লীগ সরকার দেশ শাসন করেনি। গত ১৫ বছর ৭ মাস যারা দেশে প্রশাসনে ওতপ্রোতভাবে জড়িত ছিল, সেখানে বিদেশি শক্তিরা ইনভলভ ছিল। আমাদের যে এখন যে প্রধান যে উনি তাজুল ইসলাম সাহেব বললেন কিছুদিন আগে, উনি তো হচ্ছেন উনি হচ্ছেন প্রসিকিউশন প্রধান, তাই না? তো উনি বললেন যে ওনার কাছে প্রমাণ উনি পেয়েছেন যে বিদেশিরা, ভারতীয়রা পুলিশের পোশাক পরে এইসব বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত ছিল। তো উনি প্রমাণ সহ বলছেন আর কি। এটা আমরা পরবর্তীতে হয়তো প্রমাণগুলো দেখবো। তো এখন বলেন তাহলে আমাদের দেশের পরিস্থিতি কি হবে? এখন আপনি যে প্রশ্নটা করলেন যে সহায়তা করছে, হ্যাঁ, টাকার তো স্ট্রেংথ আছে, তাই না? এবং আর সেই সহায়তায় অংশীদার হচ্ছে যে বিএনপি নামও আসছে, যে বিএনপি নেতাদেরকেও কিনে ফেলতে পারছে তারা সেই টাকা দিয়ে। কারণ কেসগুলো হচ্ছে, কেসের পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের ধরছে। তো কেসগুলো কারা করছে? বেশিরভাগই কিন্তু বিএনপির লোকজন করছে। কারণ তারাই তো নির্যাতিত ছিল। তারাই নিগৃহীত ছিল। তারা বাড়িতে যেতে পারেনি, ঘুমাতে পারেনি। তো সুতরাং তারা কেস করছে, তাদের ম্যানেজ করতে চেষ্টা করছে এই অর্থ-টর্থ বিভিন্ন প্রভাব দিয়ে, কোনো আত্মীয়তার দোহাই দিয়ে করছে কিন্তু এসব। তো এটা কিন্তু হওয়াটাও স্বাভাবিক। কিন্তু আইন শৃঙ্খলা বা যারা ক্ষমতায় আছে তাদের কিন্তু এগুলোকে কঠিন হস্তে অবশ্যই এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। সঙ্গে সঙ্গে বিএনপির নেতৃবৃন্দ, আমার মনে হয় বিএনপির পক্ষ থেকে কিন্তু যথেষ্ট করবার উদ্যোগ আছে। আমরা দেখেছি যে আমরা যখনই কোনো বিষয় নিয়ে আমাদের নেতৃবৃন্দর কাছে বলছি, জানাচ্ছি, তারা কিন্তু সঙ্গে সঙ্গে পদক্ষেপও নিচ্ছে এগুলোর ক্ষেত্রে। তারপরেও হবে, তাই না? ওরকম এমন একটা
পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে এসেছি, হঠাৎ করে একটা স্বাধীনতা, একটা মুক্তি পাওয়া, একটা ফ্রিডম পাওয়া। তো সেখানে কিন্তু এরকম কিছু ঘটনা ঘটবে, এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে আরকি। এটা আমার মনে হয় খুব একটা বড় ব্যাপার না। তবে যারা অন্যায় করেছে না, তাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যারা পালিয়ে যাচ্ছে। মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পালিয়ে যাচ্ছে। যেমন ওবায়দুল কাদের সাহেব উনি সবকিছুর ৫ নাটের মূল তারিখে উনি। হ্যাঁ, ৫ তারিখেই পালিয়ে গেছেন উনি, তাই না? হুম, যেদিন শেখ হ্যাঁ। হাসিনা পালিয়েছেন সেদিনই তিনি পালিয়ে গেছেন। তো সে তো পালাবেই। কারণ সে থাকলে কিন্তু তাকে কয়েকশো টুকরা করে ফেলত জনগণ যদি তাকে পেত, তাই না? তাকে পুলিশও প্রোটেকশন দিতে এবং হবে। উনি যেটা বলেছিল যে আওয়ামী লীগ চলে গেলে এক রাতেই হ্যাঁ, ২০ লাখ না লক্ষ ১০ লাখ এরকম একটা লক্ষ উক্তিও লোককে উনি হত্যা বলেছিলেন। করা হবে এরকম বলেছিল। হত্যা করা হবে। সেরকম কিন্তু হয়নি যেটা উনি বলেছিলেন। একেবারেই হয়নি। তার ধারে পাশেও যায়নি। আমি শুনেছি ৩৪ জনের মতন একটু ওই মারটার খেয়েছে বা গণধোলাই হয়েছে, এরকম ৩৪ টা ঘটনা ঘটেছে। তো এমন কিছুই না। এটা হওয়া খুব স্বাভাবিক। আওয়ামী লীগ যেই অন্যায়টা করেছে, মানুষের উপরে যে জুলুম করেছে, যে এরকম তারা দুর্নীতি করেছে, মানে কি বলবো? এটা তো বলে আমাদের তো মানে আমরা তো বহুদিন ধরে এগুলো নিয়ে আলোচনা করছি, তাই না? যে তারা যে কিভাবে অপশাসন করেছে, তাদের ক্ষমতার অপব্যবহার করেছে। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে। মানে কোনো বিচারই ছিল না। বিচার বিভাগকেও তারা দলীয়করণ করে ফেলেছিল। পুলিশকে দলীয়করণ করে ফেলেছিল। মানুষের কোনো আশ্রয় ছিল না। কেউ যদি ভিকটিম হতো তার যে একটা জায়গায় গিয়ে বিচার দিবে সেই আশ্রয়টা একেবারেই ছিল না। বিএনপিকে মানে এমন করে টার্গেট করেছে, এখনো কিন্তু যে ষড়যন্ত্রগুলো হচ্ছে এটার কিন্তু মূল লক্ষ্য বিএনপিকে কেন্দ্র করে আমি যা খেয়াল করছি। আপনি যদি গভীরভাবে দেখেন প্রত্যেকটা ঘটনার পিছনে বিএনপিকে কিন্তু ওরা ট্যাগ করছে। কোন না কোনভাবে হুম, বিএনপি টা বদনাম করার জন্য, তাদের উপরে দোষটা চাপিয়ে দেওয়ার জন্য অনেক ঘটনাগুলো আমি খেয়াল করে দেখছি বিএনপির উপরে নিয়ে আসছে। এবং আপনি বিশেষ করে ভারতীয় মিডিয়ার খবরগুলো যদি দেখেন, ওদের ২টা ওদের ইস্যু। একটা হচ্ছে মাইনরিটি ইস্যু। কিন্তু দেখেন ভারত কতটা, ভারতীয় মিডিয়া কতটা এত হিপোক্রেট। তারা তাদের নিজেদের দেশে ভারতে এখনো মুসলমানদের উপর কিরকম নির্যাতন হচ্ছে সেই কথাগুলো না বলে বাংলাদেশে সিকুলারিজম নিয়ে তারা খুব নাচানাচি করে। অথচ তাদের নিজেদের দেশে সিকুলারিজম বলে কোনো কনসেপ্টই কাজ করে না বাস্তবতায়। খালি মুখের শব্দ ছাড়া। হিপোক্রেসিটা দেখেন, কিন্তু এগুলো হচ্ছে তাদের হচ্ছে ষড়যন্ত্রের অংশ। তারা জানে যে এই ক্ষমতা চলে গেলে ভারত আবার কি করে বাংলাদেশে ঢুকবে। ভারত কিভাবে তো ছিল সেই ভারতের সাথেই তো সম্পর্ক উম গলতে শুরু করেছে, বরফ গলতে শুরু করেছে এরকমই তো বলল বিএনপির। হ্যাঁ, হ্যাঁ, আমাদের মহাসচিব সাহেব তাই বলেছেন। মহাসচিব। এটা উনি একটা রাজনৈতিক একটা মন্তব্য করেছেন, উনি করতেই পারেন, তাই না? কিন্তু মূল ব্যাপারটা কি? আজকে শেখ হাসিনার যে শক্তি ছিল, সে যে বেপরোয়া ছিল, সেটার কারণ কি ছিল? ভারত ছিল। ভারত তার শক্তি ছিল। এখন সে ভারতেই আশ্রিত। তো সেই ভারত কি করে আমাদের বন্ধু হবে? সে দেখেন আজকে ভারত ডক্টর ইউনূসের সঙ্গে মিটিং পর্যন্ত করতে পারল না। করল না। সময় হুম, চেয়েছিল, সময় মতো সময় দেয়নি। পরে এখন মিডিয়াতে আমি দেখছি যে মিডিয়া গুলো বলছে যে ডক্টর ইউনূস মিটিং করতে রাজি হয়নি। এটা কিন্তু ঠিক না। আমরা আমাদের পক্ষ থেকে তৎপরতা দেখেছি বাংলাদেশের পক্ষ থেকে। তারা কিন্তু নিজেরাই প্রস্তাব দিয়েছিল যে আমরা কথা বলতে চাই। তারা সময় মতো কোনো জবাব দেয়নি। উত্তর না দেওয়াতে পরবর্তী সময়ে এটা অ্যাডজাস্টমেন্ট হয় নাই। তারপরে দেখেন এই সরকার ভারতের সঙ্গে সম্পর্ক করবার জন্য এটার পিছনে কিন্তু কিছু জিওপলিটিক্যাল কতগুলো অ্যাসপেক্ট আছে, এগুলো কিন্তু তুলে ধরা প্রয়োজন। সেটা হচ্ছে গিয়ে জিওপলিটিক্যাল অ্যাসপেক্টটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের সাথে ভারতের সম্পর্ক। এবং অন্যদিকে চীন, রাশিয়া এবং অন্যান্য দেশগুলোর আরেকটা আরেকটা মানে কি বলবো, ওটা আরেকটা লবি অ্যান্ড এইটা একটা লবি। তো এই যে লবির মধ্যে যে ইয়ে আছে, সেজন্য আমেরিকা কিন্তু চায় যে বাংলাদেশের যে সরকারই আসুক ভারতের সঙ্গে তাদের সুসম্পর্ক থাকুক। এবং আমার ধারণা যে আমেরিকা কিন্তু সেই চেষ্টাটা চালাচ্ছে। যার কারণে ডক্টর হুম। ইউনূসের সরকার আমরা জানি যে ৩০০ টন ইলিশ মাছ পাঠিয়ে দিয়েছে। যদিও এটার বিরুদ্ধে সাংঘাতিক জনমত আছে। তারা কেউ, বাংলাদেশের কোনো মানুষ চায় না যে ভারতে আমরা আবার ইলিশ পাঠাই, যেটা শেখ হাসিনা করত। যদিও তারা বলছে রফতানি করছে, আর শেখ হাসিনা তো উপঢৌক পাঠাতো, তাই না? হুম, গিফট। হুম। তো তারপরেও কিন্তু এটাতে মানুষ খুব একটা খুশি হচ্ছে না। মানুষ পছন্দ করছে না। যে ভারত আমাদের এত কিছু করেছে, এত বছর ধরে আমাদের নির্যাতন শুধু করেনি, আমাদের সবকিছু সাক করে নিয়ে গেছে তারা। আমাদের প্রত্যেকটা ভালো জিনিস তারা নিয়ে গেছে। এই যে রামপালের কথা যদি ধরেন, আপনি প্রত্যেকটা প্রতিষ্ঠান যেখানে ভারতীয়
ইনভেস্টমেন্ট আছে, সেখানে দেখবেন বাংলাদেশের লাভের থেকে ভারতের লাভ হচ্ছে কয়েকশো গুণ বেশি। আমি বাড়িয়ে বলছি কয়েকশো গুণ। তো সেই ক্ষেত্রে আমরা এখনো যদি প্যারাটাইজ করি, বাংলাদেশের মানুষের মনে কিন্তু লাগে এটা। লাগে যে আমরা ইলিশ এত বছর খাইনি, এখনো কেন ৩০০ টন পাঠাতে হবে? তো যাই হোক, এগুলো করা হচ্ছে আমার ধারণা যে পশ্চিমা যে জিওপলিটিক্যাল যে প্রেশারটা আছে সরকারের উপরে, সেই সব কারণে তারা করছে। তো এগুলো 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 থাকুক, ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু আমাদের রাজনৈতিকভাবে এগুলোকে আমাদের মোকাবেলা করা দরকার। আর সবকিছুকে আমার মনে হয় পলিটিক্যাল রাজনৈতিক দলগুলোর কিন্তু অধিকার আছে এগুলোর উপরে তাদের মতামত প্রকাশ করে, এবং তারা খুব আপনার ডক্টর ইউনূসের যে প্রেস সচিব, উনি যে কিছু আজকেই বোধহয় উনি বলেছেন যে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে এই যে ৬টা যে কমিশন করা হয়েছে আমরা আমাদের কার্যক্রম শুরু করবে তারা। এটা খুবই একটা, আমার মনে হয় এটা খুবই একটা পজিটিভ একটা ওনাদের একটা অবস্থান, এবং এটা করা অবশ্যই উচিত, কারণ রাজনৈতিক দলদের মতামত তো নিতেই হবে, কারণ তারা কিন্তু বিশেষ করে বিএনপি একটা সবথেকে সবচেয়ে দল। আজকে তো আওয়ামী লীগ তো নিজেরা আত্মহত্যা করেছে, তাই না? আওয়ামী লীগ তো আর তার দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো অধিকার নাই বাংলাদেশের মাটিতে। যারা যেসব কাজ, এখনই একটা খবর পড়ছিলাম, একটা ছেলে চিকিৎসা পাচ্ছে না, ওর শরীরে, ও এতদিন হাসপাতালে ভর্তি ছিল, ৫০০টা গুলি এখনো তার শরীরে, বের করতে পারছে না। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার, কিন্তু কেউ তাকে সহযোগিতা করছে না। বাট ৫০০ গুলি কি সম্ভব? না ৫টা গুলি? আমি এখনই দেখাতে পারি, এখানে আছে আমার, এই যে ৫০০, ওরা বলছে ৫০০ গুলি। হ্যাঁ, তো দাঁড়ান এক সেকেন্ড, আমি জানি না দেখাতে পারবো কিনা, আমি আপনাকে, কারণ ৫০০ গুলি অনেকগুলি, মানে একটা শরীরে ৫০০ গুলি থাকলে তো তার বাঁচার কথা না। না, আমি বলি ছড়া গুলি, তো ছোট ছোট গুলি, ছড়া গুলি বলে না? আমার মনে হয় আফসারি ভাই আর ভালো বলতে পারবে যে আসলে থেকে ভালো বলতে পারবেন। তবে এখানে আমি এখনই পোস্ট করেছি যে এটা কি দেখা যায়? এই যে এই ছেলেটা বলছে যে ৫০০ গুলি ওর শরীরে। ও বলছে উন্নত চিকিৎসার দায়িত্ব নেয়নি কেউ। ওর শরীরে ৫০০ গুলি এখনো আছে। ছড়া গুলিগুলো, ছোট ছড়া গুলিগুলো। আচ্ছা। যদি এরকম একটা পরিস্থিতি হয়, দেখেন এইভাবে গুলি ছুড়েছে। হাসিনা সরকার এইভাবে জনগণের উপরে, বাচ্চা ছেলেদের উপরে গুলি ছুড়েছে। কত লোক মারা গেছে, যার হিসাব আমরা যে ডক্টর ইউনূসের বক্তব্যে আমি ৮০০ বলছেন উনি, যে ৮০০-র উপরে মানুষ হত্যা করেছে। বাট এটা একেবারেই নমিনাল একটা ফিগার। আমার ধারণা এখানে অন্তত ১৪ থেকে ২৪,০০০ লোক মারা গেছে। আমরা যে কথাবার্তা, আমাদের যে অ্যাসেসমেন্ট, সেখানে ওনারা ৮০০ বলছেন, যদিও অফিসিয়ালি এখনো ১৪০০ কত যেন বলেছে। তো এতগুলো হত্যার পরে একটা রাজনৈতিক দলের রাজনীতি করবার অধিকার আমি তো দেখি না, প্রশ্নই ওঠে না। মানুষের উপরে মানুষকে যারা প্রতিপক্ষ তৈরি করে, মানুষের বিপক্ষে যারা দাঁড়ায়, সেই রাজনৈতিক দল মানুষের জন্য রাজনীতি করবে কি করে দেশে? যাই হোক, আমরা ইউএন এর সামনে দেখলাম যে আওয়ামী লীগকে রিভাইভ করার জন্য আমাদের দেশেও অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরা চেষ্টা করছে, বিভিন্নভাবে কাজ করছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে ২ মাসও যায় নাই এইরকম হত্যা করার পরে আওয়ামী লীগকে রিভাইভ করার জন্য অনেকে নানান রকম কথা বলে। মানে তাদের ঔদ্ধত্য নিয়ে আমি চিন্তা করি, মানুষকে তারা ফেস করে কি করে? এদেশের জনগণের যদি রাজনীতি তারা করে বলে দাবি করে, তাহলে এদেশের জনগণের বিপক্ষে গিয়ে তারা এরকম কথা এত তাড়াতাড়ি কি করে বলে? ভুলে যায় কিভাবে? অসংখ্য ধন্যবাদ।